তাহলে এবার আমরা বলছি বায়োলজিক্যাল এভলিউশন, এর জন্য আলাদা একটা টপিক করা হয়েছে। আমরা এতক্ষণ বায়োলজিক্যাল এভলিউশনই বলছিলাম এবং নেচারকে সঙ্গে নিয়ে বলেছিলাম। এবার আমরা শুধু অর্গানিজমগুলোকে নিয়ে বলবো। আবার চার্লস ডারউইনের কিছু এক্সাম্পল বলবো, যে ডিসেন্ট উইথ মডিফিকেশন, এটা অনেকবার বলেছি, and natural selection are two key concept of Darwinian theory of evolution. Very very important দুটো, descent with modification নাম্বার 1, এটা পরে আরেকবার বলে দেব, and natural selection, এটা বারবার টু দ্য পয়েন্ট আনসার করার জন্য এনসিইআরটি তে আসে। বাংলা বইগুলোতে এত পরিষ্কারভাবে বলা থাকে না, আমি বলবো না, খুঁজে পাওয়া যায় না। একদম দুটো কি, এটা পরীক্ষায় আসে, কোন দুটো প্রধান কনসেপ্ট, কি কনসেপ্ট অফ ডারউইন এভলিউশন। ডারউইন কোন দুটো কথার উপরে বেশি জোর দিয়েছেন, কোন বইতে? অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এখানে ন্যাচারাল সিলেকশন বলেছেন। একটা পয়েন্টকে তোমরা চিরকাল অ্যাড করে রাখবে, ডিসেন্ট উইথ মডিফিকেশন। বারবার বলেছি কথাটা এর আগে অনেকবার, যে মডিফাইড হয়ে ইভলভ হয়েছে, অ্যান্ড এই মডিফাইড হয়ে ইভলভ করার উপরে নেচারের সিলেকশনের মেন রোল আছে। ন্যাচারাল সিলেকশন, মডিফাইড উইথ ডিসেন্ট, অর্থাৎ ডিসেন্ট উইথ মডিফিকেশন, মডিফাইড হয়েছে। ডিসেন্ট করা মানে কোনো কিছুর থেকে নামা, ঠিক আছে, এসেছি আমরা, কোথা থেকে এসেছি। ডিসেন্ট উইথ মডিফিকেশন, সবাই মোবাইল ফোন মডিফিকেশন হচ্ছে। এখানে ন্যাচারাল সিলেকশন আছে কি নেই তোমরা নিজেদের মতো ব্যাখ্যা করবে, যে নেচার চাইছে তাই তো মোবাইলের মধ্যে মডিফিকেশনটা এন্ট্রি করছি আমরাই, সবই এগুলো বায়োলজির, এগুলো বায়োলজিক্যাল নয়, ওগুলো আদার এভলিউশন। ওটাও একটা এভলিউশন অন্য ধরনের, এটা আমাদের হিউম্যানের জিনিসের বা আইটেমের এভলিউশন, এটা বায়োলজিক্যাল। কিন্তু আমরা এটাকে বায়োলজি দিয়ে ব্যাখ্যা করব, অ্যানিম্যাল দিয়ে ব্যাখ্যা করব, প্ল্যান্ট দিয়ে ব্যাখ্যা করব, যে একটা জায়গায় এই যে একটা সিম্পল ফর্মে ছিল, এখান থেকে আমরা হিউম্যান হয়েছি, মডিফাইড হয়েছি, ডলফিন হয়েছি, অ্যাডাপ্টিভ রেডিয়েশন হয়েছে, ইনসেক্ট হয়েছে, প্ল্যান্টও হয়েছে। অর্থাৎ সবাই আজকে যত বেশি মডিফাইড তত আধুনিক হয়ে গেছি। কমপ্লেক্স অর্গানিজম, এই দুটোই রাখবে, সব সময় ইম্পর্টেন্ট, অনেকবার বলেছি, আজও একবার বলবো। কমপ্লেক্স অর্গানিজম ইভলভ ফ্রম সিম্পলিয়ার অর্গানিজম ওভার এ পিরিয়ড অফ টাইম। এই পয়েন্টটা আমি এই নিয়ে 3বার বললাম, যাতে করে না ভুলে যাও। কিরকম? সিম্পল টু কমপ্লেক্স, ন্যাচারাল সিলেকশন, ডিসেন্ট উইথ মডিফিকেশন। 3টে পয়েন্ট এভলিউশনের মেজর। দুটো তো আগেই বলেছি, ডিসেন্ট উইথ মডিফিকেশন, ন্যাচারাল সিলেকশন, আরেকটা অ্যাড করবে সিম্পল টু কমপ্লেক্স। বাস, এভলিউশনের আমরা যেরকম স্যার আইজ্যাক নিউটনের 3টে লকে বা কি সুন্দর আমরা বলি, সুন্দর 3টে ল আছে, 3টে ফর্মুলা আছে, যাই দিয়ে ফিজিক্স আজকে পুরো চলছে, সেরকম বায়োলজিকেও আমরা যদি একদম 3টে মেজর কথা দিয়ে আমরা অন্য সব ভুলে যাও, এই 3টে কথা মাথায় রাখবে। 3 পয়েন্টস, ন্যাচারাল সিলেকশন, ডিসেন্ট উইথ মডিফিকেশন অ্যান্ড সিম্পল টু কমপ্লেক্স। বাস, আমাদের ইভলিউশনের কিন্তু এটা মেজর পয়েন্টে চলে এলাম। অর্থাৎ এত নলেজের থেকে আমরা আস্তে 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 করে আমাদের জাল গুটিয়ে এনে আমরা এভলিউশনকে বোঝার চেষ্টা করছি। ইভলভ কেন হলো, কেন এত অর্গানিজম তৈরি হলো, এটার থেকে বারবার আমরা ভটকে গিয়ে ভুলে যাই যে কি জানতে চাইছি, কি বলতে চাইছে স্যার, কিচ্ছু না, একটাই কথা, কেন তৈরি হলো এত ডিফারেন্ট অর্গানিজম, কিভাবে তৈরি হলো এত অর্গানিজম। অর্গানিজমকে এমনি তৈরি হলো না হঠাৎ হঠাৎ কেউ কোনো আশীর্বাদ অভিশাপ বা কিছুর কারণে এত এত অর্গানিজম, কেন তাদের শেপ সাইজটা আলাদা হয়। আবার এটার দরকারও আছে, কারণ নেচারে যদি এরকম ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম বা বায়োডাইভার্সিটি না থাকে, তাহলে আমি তুমি কেউ বাঁচবো না। গোটা পৃথিবীতে সবাই একই প্রফেশনে কাজ করে, বুঝে নাও, যে সব বাইরে থেকে বেরোলে সবাই টিচার, তাহলে কি সব টিচারকে জুতো সাফ করবে কে? হ্যাঁ, কে বাজার সবজি বিক্রি করবে, কে গাড়ি চালাবে? সব আলাদা আলাদা প্রফেশন, আলাদা আলাদা ডাইভার্সিটি প্রফেশন আছে বলে আমাদের সোসাইটি টিকে আছে। সেরকম আলাদা আলাদা অর্গানিজম আছে বলে আমাদের এনভায়রনমেন্ট টিকে আছে। আর এই আলাদা আলাদা অর্গানিজমকে আমাকে টেকাতে হবে, আর আলাদা যত বেশি হবে নেচার তত বেশি স্টেবল হবে, একে অপরের সঙ্গে আমরা রিলেশনে থাকতে পারবো। এবং এইগুলো কেন হলো, এগুলো ডিফারেন্ট, আমরা কমন ছিলাম, আগে এত কমপ্লেক্স ছিল না, এখন কমপ্লেক্স হচ্ছে, আরো জটিল হচ্ছে, সবকিছুই কমপ্লেক্স হচ্ছে। ডারউইনের থিওরি ন্যাচারাল সিলেকশনে উনি সবচেয়ে বেশি এক্সাম্পল দিয়েছিলেন, যেটা আমি একবার বলে দিয়েছি, সেগুলো একটু সংক্ষেপে বলে দিই। সেগুলো হচ্ছে ডারউইনের জিরাফ। উনি বলেছিলেন আমাদের নেচারে অনেক ধরনের
গলা বা নেকযুক্ত অর্গানিজম ছিল, যাদেরকে কাউকে জিরাফ বলতাম, কাউকে অন্য কিছু বলতাম। কিন্তু ওই যে সার্ভাইভাল অ্যাডভান্টেজ পাবে কে? যার মধ্যে বেটার কোয়ালিটি। এবার ফুড পেতে গিয়ে সার্ভাইভাল অ্যাডভান্টেজ কে পেল? যার লম্বা গলা, যে একটা গাছের কোয়ালিটি প্রোডাক্ট মানে কোয়ালিটি লিফ সেটা উপরে থাকে, সেটা খেলো, সে বেশি করে বাঁচলো, সে ভালোভাবে টিকে গেল, সেটা তার অলরেডি তার ভিতরেই ছিল। আর যেটা ওই বড় উঁচু গাছের খেতে পেল না, যে কমজোরি পাতা খেলো, সে সার্ভাইভাল অ্যাডভান্টেজই পেল না, সে কম বাঁচতে পারলো। ফলে রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজ তো পরে পাবে। কিন্তু আজকের দিনে যে যতগুলো এই যে জিরাফ, সবাই লম্বা গলা, কারণ সবকটার লম্বা গলায় রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজের কারণে ছোট গলারা আজকে নেই হয়ে গেছে। খুব মারাত্মক। একটা উদাহরণ দিই, একটা অন্য হাটকে উদাহরণ আমি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে তোমরা ভুট্টা খাও, কোন ভুট্টা খাই? ভুট্টা বলতেই মাথার মধ্যে কি আসে? এই বড় বড় কতগুলো লম্বা দানা দানা যুক্ত থাকে, সেগুলো ভুট্টা। ভুট্টা বলতে কি অন্য কোনো ভুট্টা মাথায় আসে? এইরকম এরকম ছোট ছোট ভুট্টাও আছে, বেবি কর্ন। এবার মানুষ কি করে? মানুষ কমনলি মেইজ বা ভুট্টা বলতে বড়গুলো কর্নগুলোকে বোঝে। ওই বড় কর্নগুলো মানুষ কি করেছে? এটা মানুষ করেছে, যদিও ব্যাপারটা কি তার প্রয়োজনে লেগেছে বলে। মানুষ একই এনভায়রনমেন্টে বেবি কর্নও আছে, মিডিয়াম কর্নও আছে, বিগার কর্নও আছে। কর্ন, সেই কর্নগুলোকে মানুষ বিগার কর্নগুলোকে বেশি করে সিলেক্ট করেছে, সিলেক্ট করে তাকে প্রডিউস করেছে, তাকে সার দিয়েছে, বাঁচিয়েছে, বিক্রি করেছে, প্রফিট করেছে। তাই আজকে আশেপাশে যে লোকই যা চাষ করে না কেন, ওই কর্নটাই আমাদের চোখে পড়ে, বিকজ তাকে আমরা অ্যাডভান্টেজ করে তাকেই নাম্বার বাড়িয়ে দিয়েছি, তার প্রফিট বেশি বলে। বেগুনের উদাহরণ তোমরা করতে পারো, যে বেগুন লম্বাটে বেগুন আমরা খাই, আবার দেখবে জঙ্গলে জঙ্গলে ওই বেগুনেরই মতো পাতা ছোট্ট ছোট খেলনার বেগুন পাওয়া যায়। ওই বেগুনগুলো জঙ্গলে হয়ে যায়, ওগুলো কেউ খায়ও না, ওগুলোকে কেউ পাত্তাও দেয় না। আমরা সিলেক্টই করি না ওগুলোকে। আমরা কাকে? ওই বেগুনগুলো, বড় বেগুনগুলো কিনে চাষ করিয়ে করিয়ে চারিদিকে ওদেরকে সার্ভাইভাল অ্যাডভান্টেজ দিয়ে ওদের মধ্যে রিপ্রোডাকশন করিয়ে আমরা মোর প্রোডাকশন করে দিই। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দুটোই আছে, কিন্তু কে বেশি আছে? দ্য লং ব্রিঞ্জলস। কে বেশি আছে? দ্য লং কর্নস বা স্মল কর্ন, বেবি কর্ন। তারা যদি আমরা কেউ কেউ চাষ করি, কিন্তু আস্তে আস্তে হয়তো সেগুলো যদি ইউটিলিটি না থাকে, সেগুলো আজকের থেকে সরে যাবে নেচার থেকে। সেরকমই জিরাফ, দুরকমই জিরাফ ছিল, কারো কোনো ইন্টারনাল পাওয়ার বলে কথা নেই। সেটা আগে থেকেই তাদের মধ্যে ভ্যারাইটি, কারণ ডিফারেন্ট টাইপ অফ জিরাফ মানে ডিফারেন্ট টাইপ অফ ভ্যারাইটি। কোন একটা জিরাফের গলাটা লম্বা হয়ে আছে, বেটে হয়ে আছে, সে অ্যাডভান্টেজ তো পাবে না। গাছ লম্বা হয়ে গেলে লম্বা গাছের যে লম্বা, সে লম্বা গাছের পাতাও খায়, বেটে গাছের পাতাও খায়, তার অপশনটা অনেক বেশি, অ্যাডভান্টেজ বেশি। তার ফলে রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজ পেয়ে নেচার দ্বারা বা নেচার তাকে সিলেক্ট করে তাকে আমাদের পৃথিবীতে টিকিয়ে দিল। তাই আজকে লং নেক জিরাফ আমরা দেখি, স্মল নেক জিরাফ আস্তে আস্তে তারা কম অ্যাডভান্টেজ পায়। আজকে ধরো এমন একটা নেচারের চেঞ্জ হলো, খুব ইন্টারেস্টিং কথা বলছি। ধরে নাও, কল্পনা করো কি হয়ে গেল, এমন ছোট ছোট সব ঘাস এসে গেল গোটা পৃথিবীতে। হয়তো মনে করে নাও নেচারের কোনো চেঞ্জ এসে পৃথিবীতে গাছ আর লম্বা নেই, হঠাৎ করে হয়ে গেল, সব গাছ ছোট হয়ে গেল। তাহলে এরকম বেশ কয়েক মিলিয়ন বছর ধরে লম্বা ছোট বেটে বেটে গাছে ভর্তি হয়ে গেল। এবার যার লম্বা বিরাট লম্বা হয়ে গেছিল, সে অত লম্বা গলাটাকে একদম নিচে মাটি থেকে ঘাস খাওয়া তার পক্ষে অসুবিধে। কিন্তু আজকে কিছু ছোট ভ্যারাইটির যারা জিরাফ আছে, যারা কষ্ট করে আজকে নাম্বার কমে আছে কিন্তু পৃথিবীতে, ছোট ছোট গলার থাকতে পারে। এবার দেখা যাবে বড় জিরাফগুলো আস্তে আস্তে খাবার না পেয়ে না মরে যেতে শুরু করবে। তখন ছোট জিরাফেরা ওই ছোট ঘাসগুলোকে ইজিলি খায় বলে তারা বেঁচে যাবে। তারা গিয়ে নিজেদের মধ্যে ওই রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজ, জননগত সুবিধে, রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজ, তাদের নাম্বারটা বাড়িয়ে নেবে। আর বড়গুলো খেতেই পারছে না, বাঁচতেই পারছে না, সার্ভাইভই করতে পারছে না, আবার রিপ্রোডাকশন কখন করবে? আগে তো খাই, তারপরে তো সেক্স, তো খাওয়া দাওয়া নেই। তো এইভাবে কিন্তু বাস্তবে সেটা তো আর হওয়ার নয়। হঠাৎ করে এটা তো একটা অকল্পনীয় কথা যে গাছ সব ঘাসের মতো হয়ে গেল, যে পৃথিবী থেকে লম্বা গলা জিরাফ নষ্ট হয়ে গেল, হবে না। কিন্তু তবুও বলছি দুভাবেই দুটো সম্ভব পসিবল ছিল। ডারউইন এটাকেই বলতে চেয়েছেন। টু কি কনসেপ্ট আমি আগেই বলে দিয়েছি,
ডারউইনের থিওরির, এটা পরীক্ষায় আসে বলে আমি আলাদা পয়েন্ট আবার দিয়ে দিয়েছি। ন্যাচারাল সিলেকশন, ডিসেন্ট উইথ মডিফিকেশন, যেটাকে অ্যাডাপটিভ রেডিয়েশনও কেউ বলে দেয়, ব্রাঞ্চিক ডিসেন্ট, ডিসেন্ট উইথ মডিফিকেশন, এটাই অ্যাকচুয়ালি অ্যাডাপটিভ রেডিয়েশন। দেখো, ন্যাচারাল সিলেকশন ইজ দ্য প্রসেস in which organism better adapted to their environment tend to survive and produce offspring। তার মানে সার্ভাইভাল অ্যাডভান্টেজ, বারবার যে কথাটা বলি, and reproductive advantage, tend to survive বলে দিলাম, and produce মানে reproduce, অর্থাৎ এই দুটো পয়েন্ট মনে রাখবে, সার্ভাইভাল অ্যাডভান্টেজ and দ্বিতীয়ত বলা হয় রিপ্রোডাকশন অ্যাডভান্টেজ। রিপ্রোডাক্টিভ আইসোলেশন নয়, রিপ্রোডাক্টিভ আইসোলেশনও ফাইলোজেনির একটা গল্প, আইসোলেট মানে আলাদা, অর্থাৎ তারা নিজেদের মধ্যে মিটিং করে না, তখন ওয়াই বাইফিকেশন, এগুলো কিন্তু আলাদা আলাদা শব্দ, খেয়াল করবে। এবার ন্যাচারাল সিলেকশনের যে এক্সাম্পলগুলো এর আগে দিয়েছিলাম তাকে আরেকটু ইন ব্রিফে তোমাদের বলে দিই যাতে বুঝতে আরেকটু সুবিধা হয়। এগুলোই অনেক অনেক এক্সাম্পল আছে, বলেছিলাম না আগে, কোনটা যে কখন কোনভাবে দিয়ে দেয়, কার সঙ্গে আমরা কম্পেয়ার করতে গন্ডগোল করি বলে, এটা তোমাদের নলেজের জন্য দিয়ে দিচ্ছি। দেখো, একটা জায়গায় দুটো বাটারফ্লাই আছে, একটা ইয়েলো একটা ব্রাউন, এবং ইয়েলো বাটারফ্লাই তার কিছু ইয়েলো টাইপের ক্যাটারপিলার দেবে, এবং যেটা ব্রাউন বাটারফ্লাই তার ব্রাউন লার্ভা দেবে, এবং এই দুজনই তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্যামোফ্ল্যাজ করবে। কে বেশি ক্যামোফ্ল্যাজ করবে? ক্যামোফ্ল্যাজ করবে, উল্টো কালার দেবে, অর্থাৎ অপোজিট কালার দিয়ে দেবে। এই যে ইয়েলো বাটারফ্লাইটা ইয়েলো টাইপ, এবার পাখিরা যখন খেতে আসবে তা বেটার অ্যাডাপ্টেড করতে পেরেছে, অর্থাৎ তার নেচারের সঙ্গে কোন ক্যাটারপিলার, এই যে রাউন্ড হোয়াইট রাউন্ড দিয়ে যেটা দেখিয়ে দিয়েছি, তারা তার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অনেক বেশি খাপ খাইয়েছে, অ্যাডাপ্টেড করেছে, তার নেচারের সঙ্গে মানিয়েছে। তখন পাখিগুলো ওই আগের মতো যেটা বলেছিলাম এক্সাম্পল, ইন্ডাস্ট্রিয়াল মিনারালাইজেশনের সময় পাখিগুলো খেয়ে নিচ্ছে যেটা কন্ট্রাস্ট কালারের, তার নাম্বারটা কমে গেছে, সার্ভাইভাল অ্যাডভান্টেজ কম পেয়েছে, নেই হয়ে যায়নি, কিন্তু সেই সুযোগে ওই মতটাও বেড়ে চলেছে, ওদের সংখ্যা বেড়েছে এবং তাদের ডিম পেড়েছে, এটা একটা সিম্বলাইজ, এবং যার জন্য যেটা সিমিলার, যে এনভায়রনমেন্টের সঙ্গে ম্যাচ খেয়েছে, তার নাম্বারটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আলটিমেটলি সিলেকশনটা কি করে এলো, সিলেকশনটা হলো ইয়েলো, তার নাম্বারটা কমে গেল, দেখি ইয়েলোর নাম্বার মাত্র 1, 2 রয়ে গেছে। আর ওই যে ডার্ক কালারের যে মতটা ছিল সেটা তার এনভায়রনমেন্টের জন্য তার নাম্বারটা বাড়িয়ে দিয়েছে। এটা তো ইন্ডাস্ট্রিয়াল মেলানাইজেশনের আরেকটা রিপ্রেজেন্টেশন। এবার ন্যাচারাল সিলেকশনের তোমাদের কাছে কিছু এক্সট্রা এক্সাম্পল দেবো, এক্সট্রা নয়, এটাও পরীক্ষায় আছে, এটাও বইতে, এখান থেকে আমরা নতুন নতুন টপিক পাবো, সেই টপিকগুলোকে আমরা ধরার চেষ্টা করব। তার জন্য এই এক্সাম্পলগুলো, এত এত ডিফারেন্ট এক্সাম্পল দিচ্ছি একই জিনিসের, কারণ ওই টপিকগুলো আলাদা আলাদা করে তোমাদের কোশ্চেনে আসে, আনসার করতে গিয়ে অনেকটা অসুবিধা হয়, তাই সেগুলো বলবো। ন্যাচারাল সিলেকশন সবই, কারণ নেচার কিভাবে সিলেক্ট করছে আমরা 1000 এক্সাম্পল দিতে পারি, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে যে ছোট ছোট টপিকগুলো দেয় তাকে বোঝার জন্য এই একই এক্সাম্পল কয়েকটা জায়গায় দিয়ে দিয়ে আমি সিলেক্ট করে রেখেছি, এই কটা টপিক তোমাদের পড়াবো। যেমন বিটেল কলোনি, ওই একই জিনিস তোমাদের বারবার বলছি, বেশি আর বলবো না। এখানে দেখো এই কালারগুলোর মধ্যে সব কয়টা বসে আছে পুরো কন্ট্রাস্ট কালার, এর মধ্যে এদের নাম্বারটা বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং এখানে দেখো এই একটা কালারের মধ্যে, এটা দেখতে পাওনি তোমরা, আমি ছোট্ট করে বক্স করে দেখালাম, এটা ওই লিপগুলোর কালারের সঙ্গে ও কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে ফেললো, এনভায়রনমেন্টের সঙ্গে মিশে গেল। এরপরে যদি একটা পাখি আসে ওই একই রকম, পাখিটা খাবে কোনটাকে, যেটা কন্ট্রাস্ট কালার, আর খাবে না, ছেড়ে দেবে, ওই যে টিক দেওয়া, এ বেঁচে গেল, বেঁচে গিয়ে সে অ্যাডভান্টেজ নিয়ে দেখো তার নাম্বারটা যে অল্প করে বাড়তে শুরু করেছে, ছিল একটা, 1, 2, 3, আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় গিয়ে পুরো কলোনি, যেটা এনভায়রনমেন্টের সঙ্গে সার্ভাইভাল অ্যাডভান্টেজ অ্যান্ড রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজে বেরিয়ে গেল। সার্ভাইভাল অ্যাডভান্টেজ, এটা একটা নিউ পয়েন্ট বা আগেই পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ বলে আমি এটার ব্যাখ্যা করলাম। মাইক্রো ইভলিউশন অ্যান্ড ম্যাক্রো ইভলিউশন খুবই খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্রো মাইক্রো ইভলিউশন, কোনটা মাইক্রো? পয়েন্ট মিউটেশন বলেছিলাম, পয়েন্ট মানে জিনের একটা
একটা নিউক্লিওটাইডে যদি চেঞ্জ হয় তাকে পয়েন্ট মিউটেশন বলে, আর ফ্রেম শিফট অনেকগুলো নিউক্লিওটাইড মিলে যদি মিউটেশন হয় তাকে বলবো ফ্রেম শিফট মিউটেশন। ওই রকমই এখানেও আমরা এভলিউশনের মধ্যে একটা বোঝার চেষ্টা করব কোন পার্টটা মাইক্রো, কোন পার্টটা ম্যাক্রো, কোন পার্টটা বড় এভলিউশন, কোনটা মাইক্রো। মনে রাখবে, একটু বলে দিই যে স্মল স্মল থিং जुड़ेई तो बिगर थिंग पाई, बूंद बूंद पानी से ही सागर बनता है। सो स्मॉल स्मॉल माइक्रो एवोल्यूशन से ही बड़ा एवोल्यूशन मतलब मैक्रो एवोल्यूशन होता है। তাই আজকে আমাদের এনভায়রনমেন্টে যতই আমরা একই টাইপের অর্গানিজম দেখি না কেন, মাইক্রোর স্তরে ভেরি মাইনিউট লেভেলে এভলিউশন হয়ে যাচ্ছে, আমাদের চোখে দেখতে পাই না। এটা 100-200 বছরে দেখা যায় না, 1000 ইয়ারে অল্প অল্প করে দেখা যেতে পারে। কি ব্যাপার? স্মল চেঞ্জেস মোস্ট ইম্পর্টেন্ট ইন আ স্পিসিস হুইচ when preserved over generation can cause change in that species। ওই যে বললাম না, একটা খুব ছোট্ট চেঞ্জ এসছে কিন্তু সেটাকে প্রিজার্ভ করে রাখতে হবে। আমাদের বডি চুপে চুপে সেটাকে প্রিজার্ভ করবে। যদি সেটাও মাইক্রোওয়েভেশন এসেছে আবার চলে গেছে, সেটা থাকবে না, কিন্তু ওই ছোট্টটা ধরে রাখলাম, তারপরে আরেকটা চেঞ্জ ধরে রাখলাম, আরেকটা চেঞ্জ ধরে রাখলাম, আরেকটা চেঞ্জ ধরে রাখলাম, আরেকটা স্মল চেঞ্জ। টাইম যাচ্ছে কিন্তু এগুলো টাইম পার হচ্ছে, ধরতে 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 তো হাতটা তো বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে অর্গানিজমটাকে তো চিনতে পারবো না, তাই না? এরকম ভাবে কিন্তু মাইক্রো এভলিউশন হয়। এক্সাম্পল দেব, স্মল চেঞ্জেস কিরকম দেখো, আমরা এখনই দেখা যায় মাইক্রো এভলিউশনে রিপ্রোডাক্টিভ আইসোলেশন হয় না, ম্যাক্রো এভলিউশনে রিপ্রোডাক্টিভ আইসোলেশন হয়। কথাটা মানে বুঝলে? ছোট ছোট চেঞ্জে বেশি পরিবর্তন, এভলিউশন একটু হয়েছে, একটু চেঞ্জ এসছে, কিন্তু স্পিসিসটা নিজের মধ্যে মিটিং করছে। তাহলে স্পিসিস একই আছে, কিন্তু করতে করতে মাইক্রো 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 একদিন যখন ম্যাক্রো হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন স্পিসিস দুটো নিজেদের মধ্যে মিটিংই করবে না, আলাদা হয়ে যাবে। এইভাবেই তো স্পিসিয়েশন হয়েছে, স্পিসিস ডিফার করে গেছে। এটাই আমরা এখন পড়তে থাকবো যে স্পিসিয়েশন কি করে হলো, স্মল চেঞ্জ অ্যাকুমুলেট করে বড় করে হয়ে গেল। যে আমরা দেখব নর্থ আমেরিকায় কিছু পাখি, আমরা এটা ইন্ডিয়ার এক্সাম্পল না দিয়ে বইতে যেগুলো দেওয়া আছে ওগুলোর থেকেই আমরা দেখার চেষ্টা করি। এবং আমাদের কিছু স্মল আছে যেটা সাউথ আমেরিকায় দুটো পাখি আছে। এই দুটো দ্য চেঞ্জ অ্যান্ড সাইজ অ্যান্ড কালার দে আর ডিফারেন্ট, অনেকটাই ডিফারেন্ট, কিন্তু তারা সেম স্পিসিস, কারণ তারা মেটিং করে, তাদের মধ্যে মিটিং হয়। আমি হঠাৎ করে বললাম, মনে করো একজন নিগ্রো বিরাট 6 ফুট 6.5 ফুট, খুব বডি, অলমোস্ট অল নিগ্রোজ আর সেম টাইপের। আবার আমরা এখানে ইন্ডিয়ান বেঙ্গলি বা যারা আছি তারা এখানে পড়ে আছি, তাহলে ওর মধ্যে কোনো চেঞ্জ আছে বলে তো তার চেহারাটা বড় হয়েছে, তো ভ্যারাইটি তো আছে। আমার মধ্যেও কোনো চেঞ্জ আছে বলে আমরা ইন্ডিয়ান ছোট হয়ে আছি, কিন্তু আমরা দু জায়গায় থেকেও আমাদের মধ্যে একটা ইভলভ ভিতরে চেঞ্জ আছে। এটা মাইক্রো এভলিউশন, মাইক্রো মাইক্রো লেভেলে, ছোট্ট লেভেলে। কিন্তু স্পিসিস আমরা মানুষেরা নিজেদের মিটিং করি, করতে পারি, টেন্ডেন্সি আসতে পারে, আমরা ফার্টাইল অফস্প্রিং দিতে পারবো। এরাও তাই, চেহারা সাইজ শেপ সাইজ আলাদা হওয়া সত্ত্বেও তাদের মিটিং হয়। কিন্তু যদি ওর চেহারা একদম আলাদা হয়ে যায়, মাইক্রো মাইক্রো অ্যাড হতে হতে দুজনের মধ্যে মাইক্রো অ্যাড হবে না। ও গেল একটা লাইনে তার এরিয়াতে থাকার জন্য, সাউথ আমেরিকায় যেখানে অ্যামাজন রিভার আছে তার অনেক ভার্সেটিলিটি আছে। আবার নর্থ আমেরিকায় তার একটু অন্যরকম চেহারা অ্যাডভান্টেজ বলে সে এক ধরনের পাখি পেয়েছে। তারা আস্তে আস্তে যদি দীর্ঘদিন এরকম চলতে থাকে, তাহলে আমরা এইভাবে একটা ইন্টারপ্রিট করতে পারি। এই ইন্টারপ্রিটে, মাইক্রো এভলিউশন ইন্টারপ্রিটে আমরা বলতে পারি আগেও এরকম হয়েছে, এরকম হতে হতেই নতুন নতুন স্পিসিসগুলো এসেছে। আজকে আমরা মানুষ আর বানর কেন আলাদা হয়ে গেলাম? ওর একটা আলাদা চেঞ্জ, ওর একটা আলাদা, দুজন আমরা যদি আমরা ম্যাক্রো এভলিউশনে চলে গেছি, বিগার চেঞ্জ এসছে। যদি স্মলার চেঞ্জ থাকতো তাহলে আমরা হয়তো মিটিং করতাম। এবার আসছে ম্যাক্রো এভলিউশন, মাল্টিপল স্মল চেঞ্জ। বারবার যেটা বলছি, ইন এ স্পিসিস হোয়েন প্রিজার্ভড ওভার সেভারাল জেনারেশন ক্যান গিভ রাইজ টু আ নিউ স্পিসিস অল টুগেদার।
স্পিসিয়েশন। তাহলে নিউ স্পিসিস কি করে এলো, একেবারে সাইন্টিফিক্যালি লজিক্যালি বলা যাচ্ছে কি করে নতুন স্পিসিস এলো। ইভলিউশন নে পড়নি তুমি, বলো তো কি করে বলবে? একটা নতুন স্পিসিস এখনো আসেনি, নতুন স্পিসিস, তাহলে আমাদের মধ্যে ইভলিউশন হয়নি। কিন্তু আমাদের মধ্যে এত ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ শেপে দেখছি। আমরা আগে পিছনে যদি যাই, যেতে তো পারি না, টাইম মেশিনে যদি যেতাম পেছনে, তাহলে দেখতাম কি বলতো, মাইক্রো ইভলিউশন গুলো তখন আরো কম অ্যাকুমুলেট হয়েছে। তখন অর্গানিজমরা নিজেদের মধ্যে একই রকম বেশি ছিল, তাদের মিটিং হতো, স্পিসিস একই রকম ছিল। আজকে অল্প অল্প চেঞ্জ, বিঘার চেঞ্জ করে এত ডিফারেন্স এসে গেছে, কেউ কাউকে আর মরফোলজি দেখে ভালো লাগে না। তারপরে তারা আলাদা স্পিসিস বলে পরিগণিত হয়েছে। কে করলো? নেচার চেঞ্জ হয়েছে, নেচারের মধ্যে বাধা এসছে। এক এক করে সব বলবো। স্পিসিয়েশন কি করে হলো সেটাও তোমাদের বলবো। এইরকম ম্যাক্রো ইভলিউশন ওভার পিরিয়ড অফ টাইম যত বেশি চেঞ্জ হতে থাকবে, আলটিমেটলি দেখো এই যে পাখির, এর মধ্যে একরকম চেঞ্জ ছিল, আরেক রকম চেঞ্জ এলো, আরেক রকম চেঞ্জ এলো, আরো চেঞ্জ এলো। এইরকম পাখিরা সবাই চেঞ্জ হয়ে ডিফারেন্ট টাইপ অফ, এদিকে গেছে, ও অন্যদিকে গেছে, এইভাবে ডিফারেন্ট স্পিসিস ডু নট মিট ইচ আদার। বারবার বলেছি, নিউ স্পিসিস অল টুগেদার এইভাবে করেই চলে আসবে। এবার আমরা আসি মেকানিজম অফ এভলিউশনে। এই এভলিউশনের কিছু মেকানিজম পার্টে, কারণ কি দেখো, এভলিউশন বইয়ের মধ্যে না আমি এটাকে ছক করেছি। কখনো বায়োলজিক্যাল এভলিউশন বলেছি, যেখানে শুধু বায়োলজি নিয়ে, একবারে বললে ব্যাপারটা হয়তো গন্ডগোল লেগে যেত। প্রথমে আমরা আর্থের এভলিউশন বা নন লিভিং এর এভলিউশন, লিভিং এর এভলিউশন, দুটো এভলিউশনকে পাশাপাশি বলেছি। তারপরে বায়োলজিক্যাল এভলিউশন বললাম, ডারউইনের এভলিউশন বললাম, ন্যাচারাল সিলেকশন বললাম, ডিসেন্ট উইথ মডিফিকেশন বললাম, সিম্পল টু কমপ্লেক্স বললাম। তারপরে আমরা এই যে চেঞ্জগুলো হলো সেটাকে আমরা একেবারে পুরো বিজ্ঞানসম্মতভাবে, সায়েন্টিফিকভাবে আমরা এক এক করে চেঞ্জগুলো দেখার চেষ্টা করব, এবং সেটার মেকানিজমটা কোথায়। একটা ঘড়ি চলে, তার মেকানিজমটা কি, কোন ফর্মুলায় চলে? কেউ ব্যাটারি ফর্মুলায় চলে, কেউ স্প্রিং ফর্মুলায় চলে, সবাই ঘড়ি। কিন্তু তার পিছনে কোন মেকানিজম? একটা ওষুধ কাজ করে, কিভাবে কাজ করে? ওষুধ খাই, সবাই পেটে খাই, পেটে খাওয়ার পর অসুখটা সেরে যায়। কখনো কান ব্যথা সারে, কখনো পা ব্যথা সারে, কখনো নখে ব্যথা সারে, বা কোনোভাবে কোনো একটা অন্য কোনো অর্গান আমরা অন্যভাবে আমরা হিলিং করি। কিন্তু পেটে যাওয়ার পরে, তাই ডাক্তাররা কি পড়ে? তারা মেকানিজমটা পড়ে, যে কোন রাস্তা দিয়ে কিভাবে গিয়ে ওটা তাড়াতাড়ি পৌঁছে গিয়ে সেটাকে হিল করবে। অর্থাৎ তার মেকানিজমটা আমরা সায়েন্টিফিকভাবে জানার চেষ্টা করি, যেগুলো লোয়ার জুনিয়র ক্লাসে করানো হয় না। এখন আমরা এক্স্যাক্টলি মেকানিজম পড়ব, এবং মেকানিজম পড়তে গিয়ে একদম নিউ টার্ম তোমাদের কাছে আসবে। এখন কিন্তু পুরো আমরা একদম থিওরিটিক্যাল, একদম ক্লাসিক্যাল ওয়েতে এভলিউশনকে দেখব। এতদিন আমরা শুধু ওই বাইরের মরফোলজি, আদার প্রমাণ, এগুলো দেখানোর চেষ্টা করছি। এখন একটু ম্যাথমেটিক্যাল ওয়ে নেব, এখন একটু একদম ক্যালকুলেটিভ ওয়ে নেব, অঙ্ক দিয়ে বুঝবো। বোঝার অনেকগুলো কায়দা এভলিউশনের সিলেবাসটাকে দেওয়াই হয়েছে, এই কারণে তোমাকে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য। খালি দুমদুম করে অল্প অল্প বলে যাব, আন্ডারস্ট্যান্ডিং হবে না। খালি মনে হবে এটা শিখছি, কিন্তু তুমি একটা লাইন করো, একটা কানেকশন করো, যে কানেকশনে তুমি দেখতে পাবে যে কিভাবে কানেক্টেড হয়ে আছে। অর্থাৎ আমাকে শেষ পর্যন্ত এটাই বোঝাতে হবে, পৃথিবীতে এত ডিফারেন্ট স্পিসিস কেন, কেন আমার সঙ্গে আরেকজনের স্পিসিসের ডিফারেন্স, কেন আমার নাম্বার, আমার সংখ্যা এই, আরেকজনের সংখ্যা কম, কেন আমাকে ভাইরাস আজও অ্যাটাক করে, ভাইরাসরা কি মরে যেতে পারতো না, কেন ভাইরাসরা ইভলভ হয়েছে। ভাইরাসের ইভলভ কোথায়? ওই ভিতরে হয়েছে, বাইরের শেপ সাইজে সেরকম চেঞ্জ হয়নি, জেনেটিক মেকআপ তাড়াতাড়ি করেছে। আর আমরা হঠাৎ করে আমাদের দেখা গেল মাঝখানে চোখ চলে এলো। ভাবতেই পারি আমি, কোনো এভলিউশনে যদি আমাদের নেচার এরকম ভাবে দিয়ে দেয়, আমাদের মধ্যে যদি 3টা চোখ যুক্ত কেউ থেকে থাকে, ভগবানকে আমরা বলে থাকি, যদি হঠাৎ করে কোনোদিন কারোর একটা পাওয়ার হয়, তার দেখা গেল 3টে চোখ যার আছে, সে অ্যাডভান্টেজ পেয়ে যাবে, কারণ সে একটু বেশি দেখতে পাবে, হয়তো তার নাম্বারটা বেড়ে যাবে। এইভাবে তো আউটসাইডের কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে এভলিউশনগুলো এতক্ষণ বোঝানোর চেষ্টা হওয়ার পরে, এরপরে আমরা একদম
তার ম্যাথমেটিক্যাল মেকানিজমে ঢুকে যাব। তার জন্য যেমন আমরা যখন হেরিডিটি বুঝিয়েছিলাম তখন বেশ কিছু টার্ম আগে তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম, এরপরে সেই টার্মগুলোকে আমরা অন্যভাবে নিয়ে আমরা বুঝিয়েছিলাম, সেরকমই তাই তার আগে ওই টার্মগুলোর আমরা ডেফিনেশন পড়েছিলাম। আজকে আমরা মেকানিজম পড়তে গিয়ে আগে টার্ম, তারপরে তার ভিতরে মেকানিজম। খুব ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে না পড়লে ইন্টারেস্ট কিন্তু সরে যাবে, কারণ বইতে এগুলো আছে, এক্সামে এগুলো আসবে, ঘুরিয়ে আসবে, শর্ট কোশ্চেনে আসবে, ব্রড কোশ্চেন এখান থেকে হবে। বললাম না 12 নম্বরের কোশ্চেনে ম্যাক্সিমাম এই চ্যাপ্টার থেকে দিয়ে দেয়, এত ইম্পর্টেন্ট। 12 নম্বর, 70-র মধ্যে 12 ইম্পর্টেন্ট আছে, অনেকটাই পার্সেন্টেজ নম্বর বিয়ার করে এটা। মিউটেশন, এটা নিয়ে অনেকবার বলেছিলাম। মিউটেশনটা কেন বলবো, বলার আগে তোমাদের একটা পয়েন্ট আমি একটু বলে নিই। দেখো চার্লস ডারউইন, তার যে এই যে ডারউইনের ভয়েজ বা তার যে রুলস রেগুলেশন বা ন্যাচারাল সিলেকশন, ভ্যারিয়েশন, ডিসেন্ট উইথ মডিফিকেশন, সিম্পল টু কমপ্লেক্স, এই যে কথাগুলো উনি বলেছিলেন সবগুলোই এটুকু বলেছি যে 99% রুলস আর কারেক্ট বলে বলা হয়েছে। কিন্তু আমি ডারউইনের কথা তার পরবর্তীকালে খুব বেশি বলবো না, তার জন্য এখন একটু বলে রাখি ডারউইনের যে জায়গাটা ডারউইন ফেল করে গিয়েছিলেন বা উনি সাইলেন্ট ছিলেন। উনি ভ্যারিয়েশন বলেছিলেন, কিন্তু ভ্যারিয়েশনের কারণ কি যখন জিজ্ঞেস করা হচ্ছে কোনো, উনি তো প্রত্যেকটা পয়েন্টের কারণ 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 কজ কজ বলে গেছে, কিন্তু ভেরিয়েশন যখন বলেছেন না, তিনি একদম চুপ করে গেছেন, একদম বলে ভেরিয়েশন ভেরিয়েশন পার্থক্য ভেরিয়েশন। কিন্তু ভেরিয়েশনটা কেন হয় এই কোশ্চেন উনি করেননি, কারণ উনি প্যারালালি, যদি সে সময় ওনার প্যারালালি চলছিল মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, মেন্ডেলকে উনিও পাত্তা দেননি, বাকি সায়েন্টিস্টরা পাত্তা দেননি, হেরিডিটি তখন আবিষ্কৃত হয়নি সেরকম ভাবে, তো উনি তাকে উইথড্র করে গেছেন। উনি ভেবেছিলেন চুপচাপ, উনি যে এত বুদ্ধি করে সবকিছু লিখেছেন, ওনার মাথায় কি এটা আসেনি, কিন্তু উনি বোধহয় তাড়াতাড়ি করে এই অরিজিন অফ স্পিসিসের এত ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন, সেখানে ভেরিয়েশনের কারণ উনি কেন লিখলেন না, এটা আমাদের একটা বিরাট বড় কোশ্চেন। সমস্ত যারা বায়োলজি পড়ি তাদের মাথায় আসছে, ভেরিয়েশনের কারণ উনি লিখলেন না। ভেরিয়েশন যখন বলছেন একটা ভেরিয়েশন, সবকিছুর কারণ খোঁজেন, ভেরিয়েশনেরও তো কারণ ওনার দেওয়া উচিত ছিল, উনি খালি ভেরিয়েশন বলে ছেড়ে দিয়েছেন। ভেরিয়েশনটা কি উনি বলেছেন, ইটস এ ন্যাচারাল গেম, ন্যাচারাল স্পোর্টস নেচার, খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা ওনার লাইনে ছিল। ভেরিয়েশন গেম নিয়ে কেউ বলছে স্পোর্টস নেচার, নেচার খেলে, এইভাবেই খেলে। কিন্তু ডারউইনের কাছ থেকে এই আনসারটা উনি খুঁজতে যদি যেতেন তবে কিন্তু উলঝে যেত। খোঁজার চেষ্টা হয়তো করেছিলেন, তো যখন খুব একটা কারণ টারণ পাননি, ওইটাকে পুরো সাইড কাটিয়ে দিয়েছেন, এড়িয়ে গেছেন। এটা একটা ওনার নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে। হি had not described the explanation about variation. আরেকটা যিনি করেননি, তিনি মিউটেশন, আজকে যখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স জেনেটিক্স আবিষ্কারের পরে আমরা বুঝে গেছি, গ্রেগর জন মেন্ডেলকে আমরা বুঝতে বুঝতে যখন তাকে নিয়ে এক্সপ্লেন করতে করতে ধীরে ধীরে সেটারই তো এক্সপানশনে আমরা মিউটেশন পেয়েছি। হুগো দ্য ব্রিস, মিশার, এই যে কিছু পরবর্তীকালে ফলোয়াররা ছিলেন, তারা ডারউইনকে নিয়ে স্টাডি করেছেন, তারা কোশ্চেন করেছেন ভ্যারিয়েশনটা এলো কোথার থেকে। খুঁজতে খুঁজতে গিয়ে তারা মেন্ডেলকে মেশালেন, মেন্ডেলকে মিশিয়ে যখন আরো ইনফরমেশন ঘাটলেন, ঘাটতে ঘাটতে দেখলেন अच्छा कुछ तो डाल में काला है। वेरिएशन का कारण क्या, इतना छोटा छोटा डिफरेंस क्यों होता है इसलिए क्योंकि एक एक ऑर्गेनिज्म के अंदर ये थोड़ा वैरायटी, ये थोड़ा छोटा छोटा म्यूटेशन होता है, छोटे छोटे चेंज আসে, স্মল স্মল চেঞ্জ ডিএনএ সিকোয়েন্সে আসবে। ওই ডিএনএতে ছোট্ট চেঞ্জ মাইক্রোভাবে থাকবে, মাইক্রোভাবে থেকে তারা চুপ করে চেঞ্জ করবে, এটাই তো ভ্যারাইটি আনবে। কিরকম, আমি আর তুমি দেখতে আলাদা কেন হলাম, আমার জিনে একটা মেকআপ আছে, ছোট্ট মেকআপ করা আছে, তোমার জিনে সব এক, 99.99% এক, কিন্তু একটা ছোট্ট জিনিস একটু ডিফার করছে বলে না তুমি একটু দেখতে আলাদা, ওই জিনিস সাজানোটা একটু আলাদা, নইলে একদম হুবহু কমন হতো। হ্যাঁ, কমন লোকও দেখতে পাওয়া যায়। কাশ্মীরে যাও,
দেখবে একরকম টাইপের লোক অনেক দেখতে আছে, তাদের জিনও হুবহু এক। জুড়ুয়া যারা টুইন্স হয়, থ্রিন্স হয়, তারা কিরকম একরকম তাদের জেনেটিক মেকআপ। কিন্তু আমার তোমার মধ্যে তো ভ্যারাইটি, তুমিও মানুষ আমিও মানুষ, দুজনের মধ্যে পার্থক্য কেন? কেন চেহারাটার মধ্যে এখন আমরা বলতে পারি ও তোমার মধ্যে জেনেটিক মেকআপ একটু আলাদা, আমার মধ্যে একটু আলাদা। কেন আলাদা হলো? কিছু মিউটেশনের ক্যারেক্টারিস্টিক্স, স্মল অ্যান্ড সাডেন চেঞ্জ আসে। এগুলো যদি স্মল সাডেন চেঞ্জগুলো বড় বড় আকারে আসে, তাহলেই সেটা হয়ে যাবে বিরাট বড় চেঞ্জ। পয়েন্ট মিউটেশন, ফ্রেমশিপ মিউটেশন, ইনভার্সন, ডিলিশন, এগুলো সব মিউটেশনেরই পার্ট। তাই মিউটেশন পার্টটা যদি অ্যাড করা যায় ভ্যারিয়েশনের কারণ হিসেবে, তাহলে ডারউইনের যে কনসেপ্ট কমপ্লিট হয়। বাট কোনো একটা কারণে অ্যাডভান্স সায়েন্স তখন হয়নি, এই সমস্ত কারণে ডারউইন এগুলো বলেননি। সো মিউটেশনের থিওরি যখন ডারউইনের সঙ্গে অ্যাড করা হলো, তখন এই ডারউইনিজমকে নাম দেওয়া হলো নিও ডারউইনিজম। বিকজ 99% এভলিউশনের যা থিওরি সেটা অরিজিনাল স্পিসিসে কারেক্ট বলে প্রমাণিত হয়েছে। বাট মিউটেশনকে এবার অ্যাড করাতে, নিও ডারউইনিজম হওয়াতে ইট ইজ মোর ফ্লারিশ করেছে, ভালো দেখতে হয়েছে, আরো কম্প্যাক্ট হয়েছে। এবং আমরা স্পিসিস এসেছি এইটুকু অন্ততপক্ষে এখন প্রায় বলতেই পারি। লটস অফ সায়েন্টিস্ট তার আর ওল্ড ধারণাগুলোকে, যারা এডুকেশন এনভায়রনমেন্টে আছে, যারা এডুকেশনে নেই, যারা আধ্যাত্মবাদে বিশ্বাস করে, তাদের একটা লাইফ তো চিরকালই থাকবে প্যারালালি, তাদেরকে বিলিভ করানো যাবে না। কিন্তু আমরা যারা সায়েন্স নিয়ে ডিল করি, তারা বুঝতে পারবো এইভাবে মডিফাই হতে 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 এত অর্গানিজম এসেছে। এবং ইন ফিউচারে যদি আমরা এর সঙ্গে নতুন নতুন আইডিয়া লাগাতে পারি, তাহলে বুঝতে পারবো আরো আরো চেঞ্জ আসতে পারে। কেউ কেউ এক্সটিংক্ট করে গেলেও তার কারণ বুঝবো। আমরা নেচারকে কোন একটা কেউ এক্সটিংক্ট হতে পারে সেটা ভেবে নিয়ে তার নেচারটাকে তার ফেভারে, তার অনুকূলে করে দেব, যাতে করে সেই স্পিসিসটা থাকতে পারে। যার জন্যই তো আজকে আমাদের স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক এগুলো করে দিয়েছি। আমাদের নলেজ গভর্নমেন্টকে বাধ্য করিয়েছে, ভাই এরকম করো। তবে ওই যে স্পিসিসটাকে মরে যাচ্ছে না, সে তার নেচার সঙ্গে সে খাপ খাওয়াতে পারছে না, ফাইট করতে পারছে না। ফাইট করার জন্য নেচারটাকে নষ্ট করো না, তবে সেই স্পিসিসটা টিকে যাবে। আর সেই স্পিসিস টিকলে ওটা আমাদেরই তোমাদেরই ভালো হবে, কারণ নেচারকে ব্যালেন্স করে রাখতে পারবে, নেচারের প্রোডাক্টগুলোকে ব্যালেন্স করতে পারবে, এইভাবে চলবে। তাহলে মিউটেশন তোমরা অনেকবারই বলেছো, চেঞ্জ ইন ডিএনএ সিকোয়েন্স, সাডেন চেঞ্জ থাকবে, দেন জেনারেটস ভ্যারিয়েশন, যে কথাটা তোমাকে এতক্ষণ বললাম, এটাই মিউটেশনই ভ্যারিয়েশন জেনারেট করে। নিও ডারউইনিজমে যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এক্সপ্লেনেশন করা হয়েছে, এভলিউশন অফ এ সিঙ্গেল জিন বিটুইন বিটল হুইচ লেটার গিভ রাইজ টু মোর। এটার একটা এক্সাম্পল দিলাম যে এভলিউশন অফ এ সিঙ্গেল জিন, একটা জিনের মধ্যে জিন, এই যে আজকে এই বিটলটার মধ্যে একটা কোনো জিনের জিন তাকে একটা কালার দিয়েছে, আর যেটাকে ওই যে তার পাতার সঙ্গে মিলিয়ে দিয়েছিল, তার জিনের একটা ছোট্ট মিউটেশনের কালার আলাদা ছিল, যার জন্য সে অ্যাডভান্টেজটা পেয়ে গেছে। তাহলে মিউটেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মিউটেশনের জন্যই সে অ্যাডভান্টেজটা পেয়েছে। এই যে ভ্যারিয়েশনটা পেয়েছে মিউটেশনের জন্যই পেয়েছে। তাহলে মিউটেশনকে আমাকে অ্যাড করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। মিউটেশনের পরে ন্যাচারাল সিলেকশনের মধ্যে আরেকটা জায়গায় বলবো যে নেচার, অর্থাৎ এই যে পাতার নেচারের সঙ্গে নেচার যেভাবে তাকে ওই মিউটেশনটাকে ধরে নিয়ে, তাহলে মিউটেশনটা আগে নেচারের জন্য। কেননা দেখো ন্যাচারাল সিলেকশন তো বলেছে নেচার তাকে মিউটেট করায়নি, মিউটেশনটা তার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সের জন্য নেচার তাকে সাপোর্ট করে দিয়েছে, নেচার তাকে সিলেক্ট করে দিয়েছে। তাহলে মিউটেশনের জন্য যে স্পেশাল ক্যারেক্টারটা পেলো, তার জন্য নেচার তাকে সিলেক্ট করলো, মিউটেশনটা ইম্পর্টেন্ট হবে না কেন? দেখো ন্যাচারাল সিলেকশন অনেকবার বলছি, চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি অফ সাম জিন ইন এ পপুলেশন হুইচ গিভ সার্ভাইভাল অ্যাডভান্টেজ। এটা সবার প্রথম পয়েন্ট, চেঞ্জেস ইন ফ্রিকোয়েন্সি অফ সাম জিনস ইন এ পপুলেশন হুইচ গিভস সার্ভাইভাল অ্যাডভান্টেজ। চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি অফ সাম জিন, এই কথাটা ন্যাচারাল সিলেকশনে বলা আছে। এই যে এবার গিয়ে একটা নতুন শব্দ এলো, ফ্রিকোয়েন্সি। ये क्या है भाई?
এটাই তো মেকানিজম। চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, আরে ফ্রিকোয়েন্সি শব্দটা তো ফিজিক্সে ইউজ করা হয়, বললাম না ম্যাথমেটিক্সে ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়। তরঙ্গ, উনি বলছেন জিনের আবার কি তরঙ্গ হয়, কি ফ্রিকোয়েন্সি হয়, কোনটা জিনের ফ্রিকোয়েন্সি? উনি জিনের ফ্রিকোয়েন্সির ন্যাচারাল সিলেকশনে অ্যাড করা হয়েছে জিন ফ্রিকোয়েন্সি, যদিও ডারউইনের ডিরেক্ট কথা নয় এটা, কারণ এটাই নিও ডারউইনিজমের তত্ত্ব। নিও ডারউইনিজমই কিন্তু মেকানিজম দিয়েছে। ডারউইন তখন জিন ফিন নিয়ে কিছু বলেননি, কারণ জিন ডারউইনের সময় আবিষ্কৃত হয়নি সেরকম। মেন্ডেলই জিন জানতেন না। মেন্ডেলের তো কিছুদিন পরেই 81 ন্যাচারাল সিলেকশন বেরিয়েছিল, মেন্ডেলের 66, ডারউইনের 81। তার কিছুদিন পরে মেন্ডেল মারা যান, ডারউইন তখন গিয়ে ওগুলো দেন, যদিও জিনের কথা বলা হয়নি, জিন নিও ডারউইনিজমে অ্যাড করা হয়েছে। এভলিউশন অফ ফিঞ্চেস উইথ লার্জার বিক্স, এটা ব্যাখ্যা কে করেছে? ডারউইন করেননি, নিও ডারউইনিজমে ডবসন, মিলার, ফিশার এনারা করেছেন, হুগো দ্য ব্রিজ করেছেন। ইভলিউশন অফ গ্রিন বিটেল, আমরা যে বিটেলগুলো এক্সট্রা তা সেটা এভলিউশন হয়ে গেছে, কারণ তার মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, এগুলো অপোজিট কালারের। আর এই যে মাঝখানে ছোট্ট একটা বিটেল দেখছো, সে কি করেছে? ওই যে বারবারই বলছে না, মিউটেশনের জন্য, একটা জিনের চেঞ্জের জন্য সে অ্যাডভান্টেজ পেয়েছে, তারপরে গিয়ে, আর সেটা কি? জিন ফ্রিকোয়েন্সি। আমি তোমাদের ফ্রিকোয়েন্সির কথা আরো বলবো, কারণ ফ্রিকোয়েন্সি বিষয়টাকে নিয়েই এখন আমরা মেকানিজমে পড়তে চলেছি। তার আগে টপিকটা বুঝে নাও, ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা যেখানে দেওয়া আছে একদম মুখস্থ করে ফেলবে। এটা ইংরেজিতে যারা পড়ছো তারা জিন ফ্রিকোয়েন্সি মুখস্থ করবে, বাংলায় যারা আছে তারাও মুখস্থ করবে। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবো, পরে এক্সাম্পল দিয়ে ফ্রিকোয়েন্সিটা বোঝাবো। আগে ডেফিনেশনটা দেখো। অ্যালিল ফ্রিকোয়েন্সি অর জিন ফ্রিকোয়েন্সি। অ্যালিল কারা হয়? ধরো একটা অর্গানিজমের মধ্যে অ্যালিল, দুটো সেম পয়েন্টে দুটো অপোজিট জিন, তাকে অ্যালিল বলে। অপোজিট, একই চেয়ারের মধ্যে বসে আছে দুজন, অপোজিটে বসে আছে দুজন, একই লোক, একটাতে মানুষ একটাতে বানর, তা নয়, মানুষ দুটোই অপোজিটে বসে আছে, বাট অপোজিট ক্যারেক্টার। এই অপোজিট, একে অপরের অপোজিট, বিপরীতমুখী অপোজিট, এদেরকে অ্যালিল বলা হয়। অথবা জিন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা আমি একটু পরে বলবো, বোঝো আগে। অ্যালিল ফ্রিকোয়েন্সি, অ্যালিল মানে কোনটা, জিন মানে কোনটা বুঝে গেছো। জিন মানে এক একটা জিন, দুটোর মধ্যে। অ্যালিল হচ্ছে দুটো অপোজিট ক্রোমোজোমের মধ্যে, এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এখানে একটা জিন, এখানে একটা জিন, এই জিনেরও ফ্রিকোয়েন্সি এবং অ্যালিলেরও ফ্রিকোয়েন্সি, দুটোর ফ্রিকোয়েন্সি, জিন অ্যান্ড অ্যালিল। অ্যালিল একই পয়েন্টে একই লোকাসে, কন্ট্রাস্ট জিন। আবার এক একটা যদি এক একটা জিন, এটাও জিন এটাও জিন, দুটো জিন মিললে ফ্রিকোয়েন্সি, আর দুটো জিন মিললে অ্যালিল, আর একটা জিন তো জিনই। ইজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ অ্যান অ্যালিল, যে কোনো একটা জিনের ফ্রিকোয়েন্সি অ্যালিলের তুলনায়, পরে ঠিক করে দিচ্ছি, হ্যাঁ, প্রথমে আগে মুখস্থ করে, লাইনটা মুখস্থ করো। রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ অ্যান অ্যালিল, অ্যালিল মানে ভ্যারিয়েন্ট অফ জিন, অ্যালিলকে যে ভিন্ন রূপ, জিনের রূপভেদকে আমরা বলি অ্যালিল। একটা ক্যাপিটাল এ, একটা স্মল এ, এ দিয়ে অটোজোমের কোনো একটা ক্যারেক্টার, একটা বাবা দিয়েছে একটা মা দিয়েছে, একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, রূপভেদ, ভিন্ন রূপ, তাকে তো অ্যালিল বলি, জিনের রূপভেদ অ্যালিল। স্মল এ ইজ নট অ্যালিল, ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এ অ্যালিল। এই যে অ্যালিল, তার যে কোনো ক্যাপিটাল এ অথবা স্মল এ, অর্থাৎ তার জিন। তাহলে কি করবে? অফ অ্যান অ্যালিল অর্থাৎ ক্যাপিটাল এ স্মল এ, ভ্যারিয়েন্ট অফ জিন অ্যাট এ পার্টিকুলার লোকাস, একটা লোকাসই থাকবে, তারা অন্য কোনো লোকাসে যাবে না। এখানে একটা এ আছে, এখানে অন্য সিডি কিছু একটা আছে, তারা নয়, একই লোকাসে দুটো ক্রোমোজোম, তার দুটো। আমরা এটা জেনেটিক্সে ভালো করে পড়েছেন, এই জন্যই জেনেটিক্সের পরে এটাকে পড়ানো হয়। এ পার্টিকুলার লোকাস ইন এ পপুলেশন expressed as a fraction of percentage, এটাকে আমরা পার্সেন্টেজের ফ্র্যাকশনে প্রকাশ করি। দেখাবো, হ্যাঁ, এটা দেখাবো। যদিও ডেফিনেশনটা আরেকবার তোমরা স্ক্রিনশট রেখে নাও, এখন শুনে নাও,
পুরো বুঝবে না, আমি দেখানোর পরেই ব্যাপারটা ক্লিয়ার হবে। লাইনটাকে বুঝে নাও। অফ এ পার্সেন্টেজ স্পেশালি ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ অল ক্রোমোজোমস। আসলে একটা ক্রোমোজোমের একটা অ্যালিলের একটা জায়গা করলে সবগুলো ক্রোমোজোম ছোট 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 অপোজিট অবস্থা আছে। অফ অল ক্রোমোজোম ইন দ্য পপুলেশন দ্যাট ক্যারি দ্যাট অ্যালিল, যেটা সেই অ্যালিলকে ক্যারি করছে। প্রত্যেকটা ক্রোমোজোমই, অর্থাৎ ক্রোমোজোমগুলোর মধ্যে তো অ্যালিল থাকে, আবার জিনও থাকে। এবার জিন এবং অ্যালিল অর্থাৎ প্রত্যেকটা অ্যালিলের এক একটা জিনের পার্সেন্টেজ। ব্যাপারটা কি বোঝাবো? ওই ক্যাপিটাল এ এবং স্মল এ তোমাকে যদি বলা যায় এতগুলো জিন আছে, 10টা জিন আছে, আমি বলে দিলাম, পরে পরে প্রত্যেকটা উদাহরণ দেবো। আমি অনেক ভালো করে না বোঝালে এটা ভালো করে বুঝবে না। ধীরে ধীরে বোঝো, অপেক্ষা করো, চলবে ধীরে। এখন বুঝতে পারলে না ছেড়ে দাও, পরে আবার করো, আবার শোনো, রিপিট করো। না করলে আমার কথা আমি অনেকভাবে বোঝাবো। একটা আমাদের 10টা অ্যালিল আছে, মানে কি আছে? ক্যাপিটাল এ, স্মল এ, আবার অন্য একটা জিনের আছে আরেকটা স্মল এ ক্যাপিটাল এ, আরেকটা যে ক্যাপিটাল বি স্মল বি, আরেকটা এলাকা আরেকটা ক্রোমোজোম অন্য একটা ক্রোমোজোমে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল সি। আবার এরকম জোড়া 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 দুটো ভিন্ন 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 আছে। অথবা হোমোজাইগাস অবস্থাতেও থাকতে পারে, ক্যাপিটাল এ তাও থাকতে পারে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি, এরকম অনেক আছে। কোনোটা হোমোতে আছে, কোনোটা হেটারোতে আছে, না অপোজিট রূপে আছে, থাকুক। এবার যদি বলি ক্যাপিটালে কয়টা আছে বলো তো, তাহলে তোমার এই পাশের কিছু ক্যাপিটালে গুনবে, ও পাশের কিছু ক্যাপিটালে কতগুলো ক্যাপিটালে আছে আমি গুনে একটা জায়গায় হাতে রেখে দেব। তাহলে এই হাতে রাখাটা কটা ক্যাপিটালে এলো এতগুলো জিনের মধ্যে, তাকে পার্সেন্টেজ আকারে দেখা সম্ভব। কতগুলো স্মল এ আছে পার্সেন্টেজ দেখা সম্ভব। এবার ক্যাপিটালে স্মলে কে যদি জোড়া লাগিয়ে দাও তাহলে দুটোকে 100 হয়ে যাবে, আর 100 হওয়া মানে তো তাকে পার্সেন্টেজে প্রকাশ করা যাবে। এটাই কিন্তু মেজর জায়গা। আমি এক্সাম্পল উদাহরণ দিয়ে বোঝাবো। আগে একটুখানি বুঝিয়ে নিই আমাদের কিছু পুরনো জিনিস, তারপরে তোমাদের যাব। এবার আছে মেকানিজম অফ এভলিউশনের আরো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তার নাম জেনেটিক ড্রিফট। এটা তো পরীক্ষার জন্য যে কি ইম্পর্টেন্ট তোমরা আমি বুঝবে না। আগে কিন্তু আমাকে কয়েকটা আমি তোমাদের টার্মিনোলজিগুলোর এক্সপ্লেনেশন দিচ্ছি, পরের টার্মিনোলজিগুলোকে যখন এক করাবো তখন আরেকটু বলে দেবো, তখন তোমরা বুঝতে পারবে। এটাও কিন্তু শুধু আলাদা করে শুধু জেনেটিক ড্রিফট আসে তোমরা বোঝো না। ড্রিফট একটা নিউ টার্ম, জেনেটিক আবার ড্রিফট। হোয়াট ইজ ড্রিফট? ড্রিফট, জেনেটিক ড্রিফট। ড্রিফট মানে তো জানি না স্যার, বোঝাও। হ্যাঁ বোঝাবো তো, এইটাই মনোযোগ দিতে হবে। একটা টার্ম প্রথম অবস্থায় মুখস্থ মারতে হবে, তারপরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করতে হবে যে কি বিষয় আছে। করব? আরে বাবা পরীক্ষার জন্য তো লিখতে হবে জেনেটিক ড্রিফট। তারপরে দেখো ড্রিফটে আসছি। দেখো এর আগে বলেছি চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি ইন সাম লাকি জিন। লাকি জিন যেগুলো লাক বেটার আছে, সবগুলো জিনের ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ আসবে না। এই যে ক্যাপিটাল এর নাম্বার পেলাম, স্মল এর নাম্বার পেলাম, এগুলোকে বলে কোনো একটা জিন যেটা অ্যাডভান্টেজ পায়, যেটা সার্ভাইভাল অ্যাডভান্টেজ পায়, যেটা যেটার জন্য রিপ্রোডাক্টিভ অ্যাডভান্টেজ আসে। এই যে আজকে একটা বিট, এতগুলো বিটেলের মধ্যে এগুলো অপোজিট দেখা যাচ্ছে, এর অ্যাডভান্টেজ পাবে না। কিন্তু যে ওই কেমোফ্লেজে গিয়ে যে অপোজিট কালারটা পেয়ে গেছে সে অ্যাডভান্টেজ পাবে। তাহলে ওইটাই তো লাকি জিন, ওইটাই তো মিউটেশনের জন্য হওয়া। ওই লাকি জিনটা ইন এ পপুলেশন, ইভেন দো দিস ডু নট গিভ এনি সার্ভাইভাল অ্যাডভান্টেজ। কখনো যদি সার্ভাইভাল অ্যাডভান্টেজ দিতে পারে বা না দিতে পারে, তবুও সেই জিনটাকে আমরা লাকি বলছি, বিকজ জিন ফ্রিকোয়েন্সিতে সে চেঞ্জ আনছে, অর্থাৎ নতুন একটা জিন অ্যাড করে দিচ্ছে। সেটাই ফ্রিকোয়েন্সি। পার্সেন্টেজ আগে একরকম ছিল, পরে তার পার্সেন্টেজটাকে আলাদা করে দিল। বুঝবে বুঝবে বুঝবে, অপেক্ষা করো, এখনই রাখবে না। হ্যাপেন্স বাই চান্স, এটা এমনি হবে না, হঠাৎ করে একটা বাই চান্সে একটা চেঞ্জ আসবে, তাকে বলবো জেনেটিক ড্রিফট। যখন জেনেটিক ড্রিফটের আমরা ডেফিনিশন পড়বো, এখানে ডেফিনিশন ক্লিয়ারলি দেখা আছে, এটা স্ক্রিনশট রাখতে হবে, কোনো খুব ইম্পর্টেন্ট। হ্যাপেন্স বাই চান্স, বাই চান্স হ্যাপেন করবে। এভলিউশন অফ অরেঞ্জ বিটেল,
বা অন্য যে কোনো কালারের একটা যে কালারটা সে সিলেক্ট করবে, অর্থাৎ সেই লাকি জিন নিয়ে থাকা অরেঞ্জ কালারের কোনো একটা বিটেল কলোনি মধ্যে, সে তখন অ্যাডভান্টেজ পেয়ে যাবে, তখন তার জিন ফ্রিকোয়েন্সিতে একটা চেঞ্জ আসবে। চলো, জেনেটিক ড্রিফটের আরেকটা ডেফিনেশন আছে, সেটা পড়বার আগে আমি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সহকারে আমি তোমাদের এই ফ্রিকোয়েন্সিটা এখন বোঝাচ্ছি। ছোট্ট করে আছে দেওয়া, কিন্তু बहुत ज़्यादा इम्पोर्टेंट, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट। एलिल फ्रिक्वेंसी जिन फ्रिक्वेंसी के आरेकबार बोझाচ্ছি। তোমাদের কাছে প্রশ্ন করে, স্যার জিন ফ্রিকোয়েন্সিটা আরেকবার বোঝান না স্যার। আরে আমি তো এই কথাগুলোই বলবো, রিপিট করে শোনো না, এর থেকে বেশি বলতে পারবো না, বলবো এখনো বলিনি, সময় লাগবে একটু, শুনে নাও। জিন ফ্রিকোয়েন্সি এটা খুব ইম্পর্টেন্ট, অনেকেই বোঝে না, তবুও বলবো। আগে আমি এক্সাম্পলটা দেখাই। ধরো একটা কোনো পপুলেশন আছে, যে পপুলেশনের মধ্যে তোমাকে জিন ফ্রিকোয়েন্সি দেওয়া হলো। কিরকম ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল। আমরা কি দেখেছিলাম যখন আমরা ওই ক্যাপিটাল টি স্মল টি তাকে ক্রস করিয়ে ক্যাপিটাল টি স্মল টি এরকম পেরিয়েছিলাম না? এবং তারপরে যখন আমরা আরেকবার ক্রস করিয়ে তার মধ্যে আমরা কি পেয়েছিলাম, F2 জেনারেশনে মনোহাইব্রিড কসে ক্যাপিটাল টি 1, ক্যাপিটাল টি স্মল টি 2, দুটো পেয়েছিলাম। আবার স্মল টি একটা। এখন এটার মধ্যে যদি তোমাকে বলা হয়, বলো তো ক্যাপিটাল টি কটা আছে, তাহলে সবকটা টি গুনবে। প্রথমে ক্যাপিটাল টি, তোমরা কি গুনছো, জিন গুনছো অ্যালিলের থেকে। ক্যাপিটাল টি দুটো, মাঝখানে দুটোর মধ্যে ক্যাপিটাল একটা, তার মানে 2, ওইদিকে 1 মানে 1 মানে দুটো, 2 2 4, আর পরেরটাতে কোনো ক্যাপিটাল টি নেই, 4টে ক্যাপিটাল টি। আর ক্যাপিটাল টি 4টে হলে স্মল টি কটা হবে, স্মল টি বাকিটুকু হয়ে যাবে, কারণ প্রথমটায় দুটো ক্যাপিটাল টি তা নয়, মাঝখানে দুটো, বাকিটুকু হয়ে যাবে। এইভাবেই দেখো কোনো একটা অর্গানিজমে কনসিডারিং এ লোকাস ক্যারিজ 2 অ্যালিল, একটা 2 অ্যালিল এ অ্যান্ড বি। এবার এ অ্যান্ড বির মধ্যে আমরা পার্সেন্টেজ খুঁজবো, একটা অ্যালিলে এ অ্যান্ড বি। ইন এ ডিপ্লয়েড পপুলেশন দেয়ার আর 3 পসিবল জিনোটাইপ, 2 হোমোজাইগাস, দুটো হোমোজাইগাস বেরোবে জিনোটাইপ, ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি আসবে, অ্যান্ড 1 হেটেরোজাইগাস। এটা আমরা শর্ত দিয়ে দিলাম, তোমাকে দেখা গেল দুটো হোমোজাইগাস 2 হোমোজাইগাস আছে, ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি অ্যান্ড 1 হেটেরোজাইগাস বলে দিলাম, একটা হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল মানে এ বি। এই যে দেখো এ বি মাঝখানে আছে, বলে দিলাম আগে থেকেই। কোন একটা দুটো আছে হোমোজাইগাস, ক্যাপিটাল এ হোমোজাইগাস, ক্যাপিটাল বি হোমোজাইগাস। আবার একটা আছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি, একটা হেটেরোজাইগাস, যেহেতু এ বি একটাই লোক আছে, একটা এখানে এ, এখানে ক্যাপিটাল এ, এখানে ক্যাপিটাল বি। ইফ উই sample 10 individual from the population and observe the frequencies, এইবার আমরা ফ্রিকোয়েন্সিটাকে একটু বোঝার চেষ্টা করব। আগে আমাদের কি দেওয়া আছে এইটুকু আমরা ঠিক করে নিলাম। একটা এক্সাম্পল, ইন্ডিভিজুয়াল নিয়েছি আমরা 10 ইন্ডিভিজুয়াল। দেখো সব থেকে ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়াল 10 ইন্ডিভিজুয়াল, 10টা ইন্ডিভিজুয়াল, 10টা, ঠিক আছে, 6 7 8 9 10। তাহলে ফ্রিকোয়েন্সি অফ এ তে আছে 6টা লোক আছে, এ বি তে আছে 3টে লোক এবং বিবিতে আছে একটা লোক, এই মিলে আমার মোট আছে 10 জন। এই 10টা ইন্ডিভিজুয়ালের মধ্যে থেকে আমাকে, সকলের মধ্যেই এ এবং বি আছে, তাদের মধ্যে থেকে এ বি কে আমাকে কাউন্ট করতে হবে। কিভাবে কাউন্ট করব, এ কটা আছে, ওই যে 10টা লোকের মধ্যে 6টা লোকে এ মানে হোমোজাইগাস আছে, তাহলে 6টা হোমোজাইগাস, দুটা করে 6 দুগুণে 12, 6টা লোক 6 দুগুণে 12। আর আরেকটাতে 3টা ধরলাম, কেন 3টে লোক হেটেরোজাইগাস আছে, 3টে লোক হেটেরোজাইগাস, এ বি 3টে লোক, তার মানে 3টে লোকের মধ্যেই একটা একটা করে এ আছে, এ বি এ বি এ বি। তাহলে একটা এ এখান থেকে, একটা এ এখান থেকে, একটা এ এখান থেকে, 3টে লোকের 3টে জুড়লাম, প্রথম লোকের 6টায়, তাই না, 6 মানে 6 প্রত্যেকটা দুটো করে থাকে, তাহলে 6 এক একজনের ডবল ডবল করে, 6 দুগুণে 12,
6 2 যা 12, মানুষ 6টা, সকলেরই হোমোজাইগাস। একটার মধ্যেও ক্যাপিটালে, দুজনের মধ্যেও ক্যাপিটালে, তিনজনের মধ্যে ক্যাপিটালে, 6 জনের মধ্যে ক্যাপিটালে, তাহলে টোটাল ক্যাপিটালে কটা? যদি আমি ক্যাপিটাল এর সংখ্যা হোয়াট, 6টা লোকের 6 2 যা 12, এন্ড হেটারোজাইগাসের মধ্যে তো একটা করে এ আছে, সেই একটা এ কে বের করে নিয়ে আসলাম, তাহলে টোটাল 15টা হলো। ঠিক সেরকম ক্যাপিটাল বি কটা আছে? তো যার প্রথম 6টার লোকের তো ক্যাপিটাল এ নেই, দ্বিতীয়বারের যেটা হেটারোজাইগাস তারও কটা আছে? বি, 3টে বি, কারণ ক্যাপিটাল এগুলো হিসাব করেছি, তাহলে বি গুলো কোথায়? তো একটা বি, দুটো বি, 3টে বি, তাহলে 3টে বি যোগ করলাম। আর নিচে আছে দুটো বি, একটা লোক, ক্যাপিটাল বি জিন নিয়ে আছে হোমোজাইগাস, একটা লোকের দুটো বি, তাহলে এদিকে 2, তাহলে প্রথমের যে বি আছে তার ইন্ডিভিজুয়াল কটা আছে? দুটো, 1 into 2, আর ওই যে মাঝখানে 3টে নিয়েছিলাম, মাঝখানে যে 3টে ইন্ডিভিজুয়াল 3, তাহলে 3 + 2 = 5। এবার আমরা শুধু বি এর পার্সেন্টেজটা যদি বের করি, অনলি বি এর পার্সেন্টেজ কত হবে? 20টা মোট অ্যালিলের মধ্যে, কেন 10টা লোক প্রথমে ডিপ্লয়েড অর্গানিজম, তাদের মধ্যে সকলেই দুটো 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 করে আছে, টোটাল আমার আছে এ বি কটা আছে জানি না, চোখ বন্ধ করে, তার মধ্যে শুধু এ 20র মধ্যে 15টা, পার্সেন্টেজে 0.75, শুধু বি 5 / 20 ইন্টু পার্সেন্টেজ করলে 0.25, দুটোকে জুড়ে দাও হয়ে যাবে 1, তো ফ্রিকোয়েন্সি উইল বি 1। তাহলে ফ্রিকোয়েন্সি অফ এ, তাকে আমরা সংক্ষেপে বলবো পি। ফ্রিকোয়েন্সি অফ বি, সেটাকে আমরা ব্র্যাকেটে বলবো, ফ্রিকোয়েন্সি শব্দটাকে আমরা কিউ বলবো, = একটা রিপ্রেজেন্ট করলাম, এ বি তো অ্যালিল, জিন, জিনের যত এ = 75, হ্যাঁ হতে পারে, বাট এর ফ্রিকোয়েন্সি শুধু এ মানে হচ্ছে তার একটা জিনের ফ্রিকোয়েন্সি, কিন্তু ফ্রিকোয়েন্সি অফ এত বড় শব্দটাকে না লিখে তাকে আমরা জাস্ট পি = 0.75, বাস খতম। কিউ ফ্রিকোয়েন্সি অফ বি, কিউ = 0.25, তাহলে পি প্লাস কিউ = কি হলো? 0.75 প্লাস 0.25 = 1, কনস্ট্যান্ট হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, আমি সময় নিলাম অনেকটা। জেনেটিক ড্রিফট, when genetic migration occur by chance, it is termed as genetic drift by chance. খুব ইম্পর্টেন্ট, জেনেটিক মাইগ্রেশন, অর্থাৎ জিন যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, একটু পরে আরেকটু বলছি তোমাদের, বাই চান্স কথাটা কিন্তু বলতেই হবে, বাই চান্স, হঠাৎ সাডেন চেঞ্জ, তাকে জেনেটিক ড্রিফট আবার বলি। এই যে এখানে দেখো সবচেয়ে বেশি লাকি জিন, হ্যাপেন্স বাই চান্স, এই কথাটাকে খুব ইম্পর্টেন্ট রাখবে, জেনেটিক ড্রিফট আমরা বলি। ফাউন্ডার এফেক্ট নিয়ে তোমাদের আরেকটু পরে ডিসকাস করব। সাচ অর্গানিজম drifted, a population become a founder population of new species, তাকে বলবে ফাউন্ডার এফেক্ট। একটু নতুন লাগবে, আমরা ফাউন্ডার এফেক্ট এবং বটলনেক একটা অ্যাক্টিভিটি বলে আছে, এই দুটো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি।